হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস নাম্বার 13 নিয়ে আলোচনা করব ফেজর ডায়াগ্রাম অফ ট্রান্সফর্মার ফর রেজিস্টিভ লোড। তো এই আমাদের ট্রান্সফর্মার প্রাইমারি সাইডে সব কিছু দেওয়া আছে, সেকেন্ডারি সাইডে সব কিছু দেওয়া আছে। আমরা প্রিভিয়াস লেকচারে সব পড়েছি। এখন ব্যাপারটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম পড়তে গেলে আমাদের কয়েকটা ক্লাস আগে থেকে দেখে নেওয়া লাগবে, কারণ প্রিভিয়াস ক্লাসের অনেক কনসেপ্ট আমাদের এই ফেজর ডায়াগ্রাম ড্র করতে প্রয়োজন হবে। তাহলে কি কি ক্লাস আমাদের দেখে নিয়ে আসা লাগবে? একটা হচ্ছে ট্রান্সফরমারের উইদাউট লোডে, লোড কন্ডিশনে ট্রান্সফরমার কেমন বিহেভ করে, ট্রান্সফরমার লোড কন্ডিশনে কেমন বিহেভ করে, ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার আর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার। এই চারটা ক্লাস দেখলে মোটামুটি আমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে দেখতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা তো E1 ইনডিউসড ভোল্টেজ, E2 সেকেন্ডারি সাইডের ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E2। এখন আমাদের একটা কন্ডিশন আছে যে E1 লেস দ্যান E2 হলে, অর্থাৎ E1 এর থেকে যদি E2 বড় হয় সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমারটা হবে স্টেপ আপ, আর E1 যদি E2 এর থেকে বড় হয় তাহলে সেই ট্রান্সফরমারটা হবে স্টেপ ডাউন। এখন একটা ব্যাপার আছে যে আমরা কেভিএল অর্থাৎ কার্শফস ভোল্টেজ ল থেকে আমরা জানি যেটা ইনপুট হয়, এটা মানে যে ভোল্টেজটা ইনপুটে দেওয়া হয় সবগুলো ভোল্টেজের সম্মিলিত যে ভোল্টেজগুলো থাকে এগুলো সমষ্টির সমান হয়। তো আমরা কি বলতে পারি, ইনপুট ভোল্টেজ V1 এটা কি কি কাজে ব্যবহার করা হয়? I1 কারেন্ট, R1 রেজিস্ট্যান্স এটার গুণফল, আবার JX1 এর সাথে আবার গুণফল হয়ে একটা ভোল্টেজ ক্রিয়েট করবে, সাথে ইনডিউসড ভোল্টেজ। অর্থাৎ প্রাইমারি সাইডের V1 সমান সবশেষে দাঁড়ায় হচ্ছে E1 প্লাস I1 Z1। এখানে Z1টা কি? R1 প্লাস JX1 এর সমষ্টি। এবং সেকেন্ডারি সাইডে ইনডিউসড ভোল্টেজ E2 হচ্ছে, E2 কি কি দিক দিয়ে লস হচ্ছে, কোন কোন দিক দিয়ে? I2 R2, I2 JX2 আর V2 তে। তো আমরা এটা লিখে ফেলছি, আর R2 প্লাস JX2 দিয়ে আমরা Z2 লিখতে পারি। অর্থাৎ এই জিনিসটা আমাদের ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে কাজে দেবে। এখন আমরা রেজিস্টিভ লোড নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডাকটিভ লোডের জন্য ফেজর ডায়াগ্রাম কেমন হবে, ক্যাপাসিটিভ লোডের জন্য ফেজর ডায়াগ্রাম কেমন হবে। জাস্ট এই যে এখানে যে লোডটা আছে এটা আমরা এই ক্লাস নাম্বার 13-এ আলোচনা করব রেজিস্টিভ লোড হিসাবে। তাহলে আমরা দেখে ফেলি ফেজর ডায়াগ্রামটা কেমন হবে। তাহলে আমরা এখন দেখব ফেজর ডায়াগ্রাম অফ ট্রান্সফরমার ফর রেজিস্টিভ লোড। তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করে নেওয়া লাগবে, প্রথমে একটা রেফারেন্স ধরে নেওয়া লাগবে। এখন রেফারেন্সটা কি ছিল আমাদের? আমরা আগের ক্লাসে পড়ছি যখন ওই যে নো লোড কন্ডিশনের ট্রান্সফরমার কেমন বিহেভ করে, ওখানেই কিন্তু আমরা রেফারেন্স হিসাবে ফ্লাক্সকে ধরছিলাম। তাহলে এটা আমাদের ছিল কি, সেই ফাই এম। এখন E1 এবং E2 ইএমএফ ইকুয়েশন থেকে জানি আমরা কি, ফাইয়ের সাথে 90 ডিগ্রিতে ল্যাগ করে হচ্ছে E1 এবং E2। সুতরাং আমরা 90 ডিগ্রিতে ল্যাগ করে দিলাম, এটা হচ্ছে E1, এটা E2। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে E1 এবং E2-তে আমরা লেন্স ল অনুসারে জানি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের কারণেই E1 এর সৃষ্টি হয়। কিন্তু আমরা লেন্স ল থেকে জানি যার কারণে যেটা তৈরি হয় সেই কারণকেই বাধা দেয়। অর্থাৎ E1 যে তৈরি হলো, এইবার E1-ই কী করবে? V1-কে বাধা দিবে। অর্থাৎ আমরা যদি নেগেটিভ দিকে E1 এর নেগেটিভ দিক আমরা যদি একটা ড্র করলাম, এটা হচ্ছে মাইনাস E1 ড্র করলাম, ঠিক আছে। এখন আমরা তো এখানে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ড্র করে রাখছি, কিন্তু এই সার্কিটটা মাইনাস E1 ইকুয়াল টু V1 তখনই হবে যখন আমাদের এই রেজিস্ট্যান্সগুলো থাকবে না। যখন রেজিস্ট্যান্সগুলো থাকবে না তখন এই V1 আর E1টা কি আছে? প্যারালালি কানেক্টেড। আর প্যারালালি কানেক্টেড থাকলে আমরা কি জানি? ভোল্টেজের মান অলওয়েজ সেম থাকে। এখন এর সাথে আমরা কিন্তু বিএইচ কার্ভ পড়ছিলাম। তো বিএইচ কার্ভে কি বলা ছিল? বিএইচ কার্ভে বলা ছিল V1-কে কারেন্ট ল্যাগ করে, এটা হচ্ছে আমাদের I0 কারেন্ট। কেন? কারণ আমরা বেস কার্ভ যদি দেখি তাহলে দেখব যে আমরা যদি একটু ছোট করে ড্র করে রাখি, এটা হচ্ছে বেস কার্ভ। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা কারেন্টকে চিন্তা করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা
ভোল্টেজকে চিন্তা করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন কারেন্টের মান 0 তখন কিন্তু ভোল্টেজের কিছু মান থেকে যায়, অর্থাৎ ভোল্টেজ কিন্তু লিড করবে। এর কারণেই আমরা নো লোড কারেন্ট সবসময় ল্যাগ করে, V1টা হচ্ছে লিড করে। এদের মধ্যবর্তী কোণ, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিয়েছিলাম ফাই নট। এখন কি ঘটনাটা ঘটে, এখন হয় কি যে আমাদের যে লোড, যেহেতু লোড আছে এখানে I2 এর মান 0 হওয়ার কোনো চান্স নাই, তাহলে আমরা I2টা ড্র করব। I2 এর ক্ষেত্রে কি ঘটবে, যেহেতু ট্রান্সফরমার একটি ইলেকট্রোম্যাগনেটিক স্ট্যাটিক ডিভাইস, সুতরাং ভোল্টেজ লিড করবে কারেন্টকে, অর্থাৎ এখানে ভোল্টেজ, এর পরে আমরা I2 কারেন্টটা বসিয়ে দিলাম, অর্থাৎ লিড করলো। এখন ব্যাপার হচ্ছে আমরা আরেকটু যদি অ্যাড করে দেই যে I0 যেহেতু কারেন্ট, এখানে ফাই নট, আমরা যদি এটাকে ভেক্টরিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু এর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা উপাংশ থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ থাকবে। তাহলে এটা হবে সেই আমাদের আই মিউ, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, এইটা হচ্ছে আই ডাব্লিউ, ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যেহেতু এই যে আমরা I2 এর কারণে কিন্তু আমাদের একটা, তো আবার বলে রাখি যে এখানে কারেন্ট I0 নো লোড কারেন্ট এবং N1 এর কারণে যে ফ্লাক্সটা, MMF এর কারণে যে ফ্লাক্সটা তৈরি হয়, তো এই ফ্লাক্সটা তৈরি হওয়ার কারণে আবার এখানে কিন্তু ইনডিউসড ভোল্টেজ ক্রিয়েট করে। আবার এই ইনডিউসড ভোল্টেজ এর কারণে আবার I2 কারেন্ট তৈরি করে। I2 কারেন্ট আবার সেকেন্ডারি টার্নের সাথে কানেক্ট হয়ে কিন্তু একটা ফ্লাক্স ক্রিয়েট করে। ফ্লাক্সটার দিক হবে এই দিক বরাবর, ধরলাম φ2। কিন্তু ট্রান্সফরমারের যে স্ট্রাকচার ছিল, ট্রান্সফরমারের ধর্মটা কী ছিল যে এখানে এক্সট্রা কোনো ফ্লাক্স তৈরি হোক এটা ট্রান্সফরমার চায় না। এর কারণে আমাদের কি করা লাগবে, আমাদের এক্সট্রা আরেকটা কারেন্ট I1 ড্যাশ, এইটা হচ্ছে অ্যাডিশনাল প্রাইমারি কারেন্ট যখন আমরা অ্যাড করব তখন আবার N1 এর সাথে কানেক্ট হয়ে φ1, অর্থাৎ সেম মানের ফ্লাক্স অপোজিট দিক বরাবর কাজ করে একটা অপরটাকে ভ্যানিশ করে দিবে, যার কারণে আমাদের এই কনস্ট্যান্ট ফ্লাক্সই ফাই রোটেট করতে থাকবে। তো এই I0 অর্থাৎ নো লোড কারেন্ট এবং অ্যাডিশনাল প্রাইমারি কারেন্ট, এই দুইটা সমষ্টি ভেক্টর সাম কিন্তু হবে I1 এর সমান। সুতরাং আমাদের যদি আমরা ভেক্টরিক্যালি I1 পেতে চাই তাহলে কিন্তু আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের I2কে বাধা দিল কিন্তু এই যে ফ্লাক্সটা তৈরি হয়েছে I1টা কিন্তু আরেকটা ফ্লাক্স তৈরি করে বাধা দিল। সুতরাং আমরা বলতে পারি যে ঠিক I2 এর বিপরীতে একটা কারেন্ট তৈরি হবে I1 ড্যাশ। এখন কি আমরা বলতে পারবো, আমরা কি পাবো যে I1 কোনটা? অবশ্যই পাবো, কারণ এদের ভেক্টরিক্যাল, আমরা যদি সামান্তরিক চিন্তা করি তাহলে যে সামান্তরিকের যে কর্ণটা হবে এইটাই কিন্তু হবে আমাদের প্রাইমারি কারেন্ট I1 এর ভ্যালু। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো যখন রেজিস্ট্যান্স ছিল না তখন আমরা বলতে পারছিলাম যে -E1 = V1, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা কিন্তু নয়, কারণ এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, কিছু রিঅ্যাকট্যান্স আছে, এর কারণে এখানে কিন্তু কিছু পরিমাণ ভোল্টেজের লস হয়। সুতরাং আমরা বলতে পারবো না। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে I1 এর সাথে R1 JX1 অ্যাড হয়ে আছে, তাহলে আমরা এটাকে অ্যাড করে দিব কিভাবে, I1 তো এটা, এখন এর সাথে যদি R1 এর গুণ করতে চাই তাহলে কিন্তু আমাদের হবে না ব্যাপারটা, কারণ এটা একটা ভোল্টেজ। সুতরাং আমরা ভোল্টেজ যদি অ্যাড করতে চাই তাহলে ভোল্টেজের সাথে অ্যাড করা লাগবে। সেহেতু আমরা কি করতে পারি, I1 এর প্যারালালি আমরা I1 R1 ভোল্টেজ অ্যাড করতে পারি। আবার আরেকটা জিনিস জানি আমরা, এখন আমরা অ্যাড করব কি I1 × JX1। I1 × JX1টা কি, ইন্ডাকটিভ ভোল্টেজ। এখন ইন্ডাকটিভ ভোল্টেজের কাজটা কি, ইন্ডাকটিভ ভোল্টেজ কি করে, ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করে, ডিগ্রিতে। সুতরাং আমরা 90 ডিগ্রিতে আমরা লিড করিয়ে দেব। এখানে সাপোজ আমরা এটা লিড করিয়ে দিলাম, এটা হচ্ছে
1 jx1, ঠিক আছে। অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে যে এদের যে সামটা, এইটাই কিন্তু মেইনলি আমাদের সেই কাঙ্ক্ষিত ভোল্টেজ V1। কারণ আমরা জানি কি V1 কি কাজ করে, V1 হচ্ছে E1 I1 R1 I1 jx1 এর সমষ্টির সমান। তাহলে আমরা ভোল্টেজ V1 পাই। এইটাই কিন্তু মেইনলি আমাদের ইনপুট ভোল্টেজ, এইটা কিন্তু নয়। কারণ কি, যখন আমাদের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স থাকবে তখন কিন্তু আমাদের ভোল্টেজ কিছু পরিমাণ লস হয়। এখন আমাদের পরবর্তী, আমাদের যেহেতু প্রাইমারি সাইডের কাজটা শেষ, আমরা এখন সেকেন্ডারি সাইড নিয়ে কাজ করব। সেকেন্ডারি সাইডের কাজ হচ্ছে কি I2। আমাদের এটা সবসময় মাথায় রাখা লাগবে, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকে। অর্থাৎ আমরা একটু ছোট করে I1টাকে, I2টা হচ্ছে আমরা এইদিকে নিলাম ছোট করে, এটা I2। এখন আমাদের টার্মিনাল ভোল্টেজ V2 আর I2 কিন্তু সেম ফেজে থাকবে, কারণ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা জানি ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে। অর্থাৎ এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি। এখন এর সাথে আমাদের কি করা লাগবে, এর সাথে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সগুলো অ্যাড করে দেওয়া লাগবে। রেজিস্ট্যান্স এর ভোল্টেজ নিশ্চয়ই সেম দিকে থাকবে, অর্থাৎ এটা আমাদের I2 R2 আমরা সেম ফেজে বলতে পারি। কিন্তু যে X2 রিঅ্যাক্ট্যান্স থাকে সেটা অবশ্যই 90 ডিগ্রিতে থাকবে। তাহলে আমরা I2 R2 এর সাথে 90 ডিগ্রিতে লিড করিয়ে jx2। এখন আমরা এই যে E2 এর ভ্যালু কি, V2, এটা হচ্ছে আমাদের সেই V2। এখন আমাদের কাজটা কি, V2 I2 R2 I2 jx2 এদের সমষ্টি যেটা হবে সেটাই কিন্তু আমাদের এই E2। এখন ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে I1 এবং jx1 এদের সমষ্টিটা কি, এদের সমষ্টি নিশ্চয়ই I1 ইন্টু Z1। তাহলে এটা যদি আমরা একটু যোগ করে দেই তাহলে এই পার্টটা হবে কি I1 ইন্টু Z1। আবার I2 jx2 এবং I2 R2 এদের যে সমষ্টিটা সেটা কিন্তু হবে I2 Z2। এটা আমরা লিখতে পারি I2 Z2। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ফেজর ডায়াগ্রাম অফ ট্রান্সফর্মার ফর রেজিস্টিভ লোড।